আসসালামু আলাইকুম ভিউয়ার। আজকে কথা বলবো কমপ্লিটিং সেন্টেন্সের পার্ট 1 নিয়ে। তো কমপ্লিটিং সেন্টেন্সের পার্ট 1 নিয়ে আজকে কথা বলবো। আপনারা জানেন যে কমপ্লিটিং সেন্টেন্স এটা মূলত ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এবং হচ্ছে আপনার যে কি বলে এটাকে কানেক্টরের যে ব্যবহারগুলো আছে এবং কমপ্লিট দ্য সেন্টেন্সের যে ব্যবহারগুলো আছে এগুলো থেকে মূলত আজকের এই অধ্যায়টি সাজানো। তো এখান থেকে যদি আপনি দেখেন, আশা করি ইংলিশ গ্রামারের একটি কঠিন বিষয়কে আপনি আয়ত্ত করতে পারবেন। তো প্রথমত যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে টু। এটাকে আপনি যদি কোনো সেন্টেন্স থেকে কমপ্লিট করতে যান বা কারেকশন অফ সেন্টেন্সে যান তাহলে কিভাবে আপনি এটা করতে পারেন। তো এটার স্ট্রাকচার দেওয়া আছে যে প্রথমত সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে, তারপরে টু থাকবে, তারপরে অ্যাডজেক্টিভ থাকবে, অ্যাডভার্ব থাকবে এবং V1 এবং এক্সটেনশন থাকবে। তো এটাকে আমি এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। আমি বলেছি যে ইনকমপ্লিট সেন্টেন্স হচ্ছে দ্য ম্যান ইজ টু ওল্ড। এখানে দেখতে পাচ্ছেন যে সাবজেক্ট আছে দ্য ম্যান, সাবজেক্ট আছে, ভার্ব আছে, টু আছে, ওল্ড আছে এবং এরপরে কি হবে? এরপরে আপনাকে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব নিয়ে আসতে হবে, V1 নিয়ে আসতে হবে, তাই না? তো এটাকে যদি আমরা কমপ্লিট দ্য সেন্টেন্স করতে যাই তাহলে আসবে দ্য ম্যান ইজ টু ওল্ড টু ওয়ার্ক। তাহলে দ্য ম্যান ইজ টু ওল্ড টু ওয়ার্ক। তো এটারই আরেকটি রুলস আছে যে স্ট্রাকচার আছে যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু, তারপরে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব। এটা যদি ব্যক্তিবাচক কোনো অবজেক্ট থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে ফর নিয়ে আসতে হবে। কী নিয়ে আসতে হবে? ফর নিয়ে আসতে হবে এবং V1 নিয়ে আসতে হবে। যেমন এখানে যদি বলা থাকে যে দ্য ওয়ার্ল্ড ইজ টু হেভি ফর মি, তো এখানে আপনাকে কমপ্লিট দ্য সেন্টেন্স করতে দিবে। তাহলে কি আপনাকে কি করতে হবে? আপনাকে অবশ্যই দ্য লোড ইজ টু হেভি ফর মি, ফর প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট নিয়ে আসতে হবে, তারপরে টু প্লাস ভার্বের বেস ফর্ম নিয়ে আসতে হবে। তার মানে দ্য লোড ইজ টু হেভি ফর মি টু ক্যারি। তো এবার কথা বলবো সো দ্যাট থাকলে আপনি কিভাবে একটা সেন্টেন্সকে কমপ্লিট করতে পারেন। তো এটার স্ট্রাকচার হচ্ছে যে সাবজেক্ট থাকবে, আপনাকে অবশ্যই প্রথমত একটা সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে, তারপরে সো থাকবে, তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকবে আগের মতোই, তারপর হচ্ছে এই যে দ্যাট থাকবে, অর্থাৎ সো প্লাস দ্যাট, মাঝখানে অ্যাডজেক্টিভ, তাই না? তো তারপরে আপনাকে যে জিনিসটা নিয়ে আসতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট ক্যান নট অথবা কুড নট, তারপরে ভার্বের বেস ফর্ম নিয়ে আসতে হবে। এক্সটেনশন থাকলে আপনি দিবেন, না থাকলে নাই। তো এটাকেই আপনার এখানে ইনকমপ্লিট সেন্টেন্স আছে দে আর সো ইল দ্যাট, যে তারা এত অসুস্থ যে। তো আপনি কি এটাকে কিভাবে কমপ্লিট করতে পারেন যে দে আর সো ইল দ্যাট, এখানে আপনাকে সাবজেক্ট নিয়ে আসতে হবে, দে নিয়ে আসলেন দে ক্যানট মুভ অ্যান ইঞ্চ, তারা এত অসুস্থ যে তারা 1 ইঞ্চিও সরতে পারে বা নড়তে পারে না, তাই না? তো এটারই আরেকটা সেন্টেন্স দেওয়া আছে জামাল ওয়াজ সো উইক। এটাকে যদি আপনি কমপ্লিট করতে যান তাহলে সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট, এটাকে মে নটও নিয়ে আসতে পারেন। তো এটাকে ইউজ করতে হবে, তাহলে কি নিয়ে আসতে হবে? জামাল ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক। এই যে এখান থেকে আপনাকে বাকিটা নিয়ে আসতে হবে, সাবজেক্ট প্লাস কুড নট, তারপরে ভার্বের বেস ফর্ম। তো এখানে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে যে সো এর পূর্বে প্রেজেন্ট টেন্স থাকলে দ্যাট পরবর্তী ক্লজে ক্যান নট নিয়ে আসতে হবে। অর্থাৎ আপনাকে যদি এটা প্রেজেন্ট টেন্সের কোনো স্ট্রাকচার দেয় সো এর পূর্বে, তাহলে অবশ্যই আপনাকে পরবর্তী স্ট্রাকচারে ক্যান নট নিয়ে আসতে হবে। এবং সো এর পূর্বে যদি পাস্ট টেন্স থাকে এবং সেটা দ্যাট পরবর্তী ক্লজে আপনাকে কুড নট নিয়ে আসতে হবে, পাস্ট ফর্মে নিয়ে আসতে হবে। অর্থাৎ প্রথমে প্রেজেন্ট ফর্ম থাকলে পরবর্তীতে প্রেজেন্ট ফর্ম, প্রথমে পাস্ট ফর্ম থাকলে পরবর্তীতে আপনাকে পাস্ট ফর্মে নিয়ে আসতে হবে। তো ঠিক আছে, তারপরে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে সো দ্যাট এটার মানে হচ্ছে যাতে বা যাহাতে। এটা যদি থাকে আপনি কিভাবে সেন্টেন্সকে কমপ্লিট করতে পারেন। তো এটার স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন এবং সো দ্যাট থাকবে এবং তারপরে যে বিষয়টা থাকবে এটাকে আপনাকে গ্যাপ ফিল থাকবে, আপনাকে এটাকে স্ট্রাকচার পূরণ করতে হবে। তো সেটার ক্ষেত্রে আপনাকে কী নিয়ে আসতে হবে? সো দ্যাট থাকলে আপনাকে নিয়ে আসতে হবে সাবজেক্ট ক্যান নট, ক্যান অথবা কুড, মে অথবা মাইট এবং ভার্বের বেস ফর্ম এবং এক্সটেনশন। তো এখানে আমি এক্সাম্পল দিয়েছি দ্য স্টুডেন্ট রিডস মোর, টি অনেক পড়ে, কেন? সো দ্যাট ছাত্রটি অনেক পড়ে, কেন পড়ে? সো দ্যাট যাতে সে কী করতে পারে? যাতে সো দ্যাট হি ক্যান মেক এ গুড রেজাল্ট, যাতে সে ভালো রেজাল্ট করতে পারে। এখানে তারপরে যে এক্সাম্পল দিয়েছি দ্য ফার্মার সিউ গুড সিডস, সো দ্যাট যে ফার্মার কৃষকেরা কি করে? সিউ গুড সিডস ভালো বীজ বপন করে, কেন বপন করে? সো দ্যাট মানে যাতে কি করতে পারে? সো দ্যাট এই যে এখানে আছে সো দ্যাট দে মাইট হ্যাভ এ গুড হারভেস্ট, যাতে তারা ভালো কি পায়? ফসল পায়। তো ভালো বীজ বপন করলেই তো ভালো ফসল পাবে।
তাহলে এটাকেই ফলাফল হিসেবে যে তারা ভালো বীজ বপন করে, কেন? যাতে তারা ভালো ফলাফল পায়, হারভেস্ট পায়। তো এটাকেও আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে যে সো দ্যাটের পূর্বে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে পরবর্তী ক্লজে ক্যান নট বসাতে হবে, এবং সো দ্যাটের পূর্বে যদি পাস্ট টেন্স থাকে পরবর্তী ক্লজে পাস্ট টেন্স ইউজ করতে হবে, ক্যান অথবা কুড ইউজ করতে হবে। তারপরে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে ইন অর্ডার দ্যাট। ইন অর্ডার দ্যাট মানে হচ্ছে কারণে বা জন্য। ইন অর্ডার দ্যাট মানে কোনো কিছুর জন্য বা কারণে। তো এটার যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন থাকবে, এটা থাকবে, তারপরে ইন অর্ডার দ্যাট থাকবে, এবং বাকি পরবর্তী যে ক্লজটা থাকবে সেটাকে আপনাকে পূরণ করে দিতে হবে। তাহলে কিভাবে আপনি পূরণ করতে পারেন? তো পূরণ করতে গেলে আপনাকে সাবজেক্ট নিয়ে আসতে হবে, তারপরে ক্যান অথবা কুড, মে অথবা মাইট, তারপরে ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন নিয়ে আসতে হবে। তো এটাকে আমি এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি কিভাবে, যে দে স্টাডি, তারা পড়াশোনা করে। কেন পড়াশোনা করে? ইন অর্ডার দ্যাট, কারণে। কি কারণে পড়াশোনা করে? দে মে এন্টার দ্য ইউনিভার্সিটি, যাতে তারা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে বা প্রবেশ করতে পারে। তো এই যে কারণে বা জন্য, ইন অর্ডার দ্যাট মানে হচ্ছে কারণে বা জন্য, তারা পড়াশোনা করে, ইন অর্ডার দ্যাট দে মে এন্টার দ্য ইউনিভার্সিটি। তারপরে যে বিষয়টা হলো হি রেজড হিজ হ্যান্ড, সে হাত তুলেছিল, হাত উঁচু করেছিল। কেন? ইন অর্ডার দ্যাট, কারণে বা জন্য। কি কারণে হাত উঁচু করেছিল? দ্যাট দ্য ট্যাক্সি মাইট স্টপ, যে ট্যাক্সিকে থামানোর জন্য সে হাত উঁচু করেছিল। তাহলে হি রেজড হিজ হ্যান্ড ইন অর্ডার দ্যাট দ্য ট্যাক্সি মাইট স্টপ। তো এটা হচ্ছে কোনো কারণে বা উদ্দেশ্যের জন্য ইন অর্ডার দ্যাট ব্যবহার করা হয়। ইন অর্ডার দ্যাটের পূর্বে যদি প্রেজেন্ট টেন্স থাকে পরবর্তী ক্লজে ক্যান, মে, এবং ইন অর্ডার দ্যাটের পূর্বে যদি পাস্ট টেন্স থাকে একইভাবে কুড অথবা মাইট বসাতে হবে। তো এবার যে বিষয়টি আমরা শিখব সেটি হচ্ছে প্রোভাইডেড দ্যাট অথবা প্রোভাইডেড। তো এটার মানে হচ্ছে কোনো কিছু শর্তের ওপর অথবা যদি। ইন অর্ডার দ্যাট মানে প্রোভাইডেড দ্যাট মানে হচ্ছে শর্তের ওপর অথবা যদি। তো এটার স্ট্রাকচারটা হচ্ছে যে সাবজেক্ট নিয়ে আসতে হবে, তারপরে ভার্ব প্লাস এক্সটেনশন, এবং প্রোভাইডেড দ্যাট এই পর্যন্ত থাকবে, থেকে আপনাকে গ্যাপ পূরণ করতে দেবে। তো সেই ক্ষেত্রে আপনাকে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন নিয়ে আসতে হবে। যেমন এখানে এক্সাম্পল দিয়েছি, দ্য প্লেন উইল টেক অফ, যে বিমানটি উড়বে, আকাশে উড্ডয়ন করবে, ইন টাইম, যথাসময়। প্রোভাইডেড দ্যাট কী জন্য? যদি এখানে কোনো একটা শর্তের ওপর একটা কাজ হবে। তো কেন বিমানটি সঠিক সময় উড্ডয়ন করবে? প্রোভাইডেড দ্যাট যদি দ্য ওয়েদার ইজ গুড, যদি ওয়েদার ভালো থাকে। যদি ওয়েদার ভালো থাকে তাহলে কি করবে? বিমানটি আকাশে উড্ডয়ন করবে। তাহলে এই যে দ্য ওয়েদারের কন্ডিশনের উপরে বিমান উড্ডয়ন করার কন্ডিশন ডিপেন্ড করতেছে। তার মানে প্রোভাইডেড দ্যাট মানেই হচ্ছে যে শর্তের ওপর, কোনো কিছু শর্তের ওপর আরেকটি বিষয় সম্পাদিত হবে। তো তারপরে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে লেস্ট। লেস্ট খুবই পরিচিত একটি ওয়ার্ড। এটার মানে হচ্ছে নতুবা অথবা পিছু ভয় অথবা তা না হলে, অর্থাৎ একটা কাজ থাকবে, সেটা যদি না করা হয় সেটার পরিবর্তে কি হতে পারে সেটা বর্ণনা করার জন্য লেস্ট ব্যবহার করা হয়। তো এটার স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, এটা পর্যন্ত থাকবে এবং লিস্ট থাকবে। আপনাকে বাকিটুকু পূরণ করতে হবে, এবং বাকিটুকু পূরণ করার নিয়ম হচ্ছে আপনাকে একটা সাবজেক্ট নিয়ে আসতে হবে অবশ্যই, তারপরে শুট নিয়ে আসতে হবে, প্লাস ভার্বের বেস ফর্ম এবং এক্সটেনশন নিয়ে আসতে হবে। এখানে আপনি শুটের সাথে অন্য একটি বিষয় নিয়ে আসতে পারেন, সেটা হচ্ছে মাইট নিয়ে আসতে পারেন। তো এটাকে যদি আমরা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি, ফার্স্ট যে দ্রুত হাঁটো, না হলে কি হবে? লেস্ট ইউ শুড বি লেট অ্যাগেইন, না হলে তুমি কি করবে? ইউ শুড বি লেট অ্যাগেইন, তুমি আবার দেরি করে ফেলতে পারো। তারপরে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আনলেস। তো আনলেস মানে হচ্ছে যদি না একটি কিছু করা হয় তাহলে কি হবে। তো আনলেস এটার নিয়মটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব এক্সটেনশন এবং আনলেস পর্যন্ত থাকবে, তারপরে আপনাকে গ্যাপ দিবে, এটাকে পূরণ করতে হবে। তো এটা হচ্ছে নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন নিয়ে আসতে হবে। তো এটা ইনকমপ্লিট যদি আমরা উদাহরণটি দেখি তাহলে এখানে আছে ইউ উইল নট হেল্প ইউ, এটা হবে আই উইল নট হেল্প ইউ আনলেস। এখন আই উইল নট হেল্প ইউ আনলেস ইউ হেল্প আস, যদি তুমি আমাদের, এখানে উই দিয়েও আমরা করতে পারি যে উই উইল নট হেল্প ইউ আনলেস, এখানে উই দিতে পারি উই উইল নট হেল্প ইউ আনলেস ইউ হেল্প আস, যে যদি তুমি আমাদের সাহায্য না করো আমরাও তোমাকে কী করবো না, সাহায্য করব না। যদি না তুমি আমাদের সাহায্য করো, আনলেস মানে কি? আনলেস মানে যদি না। তো যদি না তুমি আমাদের সাহায্য করো আমরাও তোমাকে সাহায্য করব না। এতে একটা নোট মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আনলেস একটি নেগেটিভ ওয়ার্ড, এর সাথে কখনো ক্লজে কখনো নেগেটিভ ওয়ার্ড বসে না। তো টিল আনটিল
এটা মানে হচ্ছে পর্যন্ত, টিল মানে হচ্ছে পর্যন্ত, আনটিল মানে যে পর্যন্ত না। এখানে আমরা উদাহরণ দিয়েছি, স্ট্রাকচার দিয়েছি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন এবং টিল আনটিল থাকবে, যুক্ত থাকবে, থাকার পরে আপনাকে গ্যাপ পূরণ করতে দেবে। এটাকে আপনি গ্যাপ পূরণ করবেন হচ্ছে সাবজেক্ট থাকবে, ভার্ব এবং এক্সটেনশন নিয়ে আসতে হবে। তো এখানে আমি উদাহরণ দিয়েছি ওয়েট ফর মি টিল বা আনটিল, ওয়েট ফর মি টিল আই কাম ব্যাক, টিল আই কাম ব্যাক, এখানে অপেক্ষা, আমার জন্য অপেক্ষা করে যে পর্যন্ত না আমি ফিরে আসছি। তো টিল আনটিল শব্দটি নেগেটিভ ওয়ার্ড, এর সাথে কখনো নেগেটিভ ওয়ার্ড বসে না। তারপরে যে বিষয়টি নিয়ে কথা বলবো এটা হচ্ছে অ্যাজ ইফ এবং অ্যাজ দো। অ্যাজ ইফ অ্যাজ দো মানে হচ্ছে যেন বা অকল্পনীয় কোনো বিষয় বর্ণনা করার ক্ষেত্রে, যেটা আসলে হওয়ার মতো না, এই ধরনের কোনো ইচ্ছাসূচক কাজের ক্ষেত্রে আমরা অ্যাজ ইফ এবং অ্যাজ দো ব্যবহার করি, যদিও এটাকে পাস্ট রিয়েল বলা হয়। এটাকে আমরা দেখব যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস প্রেজেন্ট ফর্ম এবং এক্সটেনশন থাকবে, প্রেজেন্ট ফর্ম যদি থাকে এবং এটার সাথে যদি অ্যাজ ইফ অথবা অ্যাজ দো যুক্ত থাকে, তাহলে আমাদের অবশ্যই সাবজেক্ট প্লাস V2 প্লাস এক্সটেনশন নিয়ে আসতে হবে। যেমন হি টেলস দ্য ম্যাটার, সে ঘটনাটি বর্ণনা করলো অ্যাজ ইফ অ্যাজ দো, যেন সে কি হি নিউ ইট, যেন সে জানে, সে এমনভাবে ঘটনা বর্ণনা করলো যেন সে এটি জানে। তো এটার আরেকটি এক্সাম্পল আছে, এটা গেলো প্রেজেন্ট টেন্সের বিষয়টা। আরেকটি এক্সাম্পল আছে, অর্থাৎ এই দিকে যদি আমাদের প্রেজেন্ট টেন্স থাকে অ্যাজ ইফ অ্যাজ দো পরবর্তী ক্লজে পাস্ট টেন্সে হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স। আর স্ট্রাকচার সাবজেক্ট ভার্ব প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স প্লাস এক্সটেনশন যদি থাকে, এটার সাথে যদি অ্যাজ ইফ এবং অ্যাজ দো যুক্ত থাকে, পরবর্তী ক্লজে কী হবে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 এক্সটেনশন হবে, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স হবে। তো এটাকে আমরা যদি উদাহরণ দিয়ে বর্ণনা করতে যাই তাহলে কি হবে, হি টোল্ড দ্য ম্যাটার, সে ঘটনাটি বর্ণনা করলো অ্যাজ ইফ বা অ্যাজ দো হি হ্যাড নিউ এভরিথিং, সে এটি যেন সে এটি জানতো, সে এমনভাবে ঘটনাটি বর্ণনা করলো যেন সে এটি জানতো। ঠিক আছে, এইটা হচ্ছে বিষয়। তো তারপরের বিষয়টি দেখবো যে নো সুনার হ্যাড ডট অর দেন, এটা মানে হচ্ছে করতে না করতেই বা যেতে না যেতেই, একটা কাজ সম্পাদন করতে না করতেই আরেকটি কাজ সম্পাদনের ক্ষেত্রে এই নো সুনার হ্যাড ডট অর দেন ব্যবহার করা হয়। এটার স্ট্রাকচারটা হচ্ছে নো সুনার হ্যাড প্লাস দেন সাবজেক্ট প্লাস V3 প্লাস এক্সটেনশন থাকবে এবং এর সাথে দেন যুক্ত থাকবে। আপনাকে সাবজেক্ট প্লাস V2 প্লাস এক্সটেনশন নিয়ে আসতে হবে। এটা যদি প্রথমে থাকে আপনাকে এই স্ট্রাকচার নিয়ে আসতে হবে, এটা যদি শেষে থাকে আপনাকে এই স্ট্রাকচার নিয়ে আসতে হবে, অর্থাৎ এই স্ট্রাকচারটা আপনাকে মাথায় রাখতে হবে। তো এটার উদাহরণ আমি দিয়েছি যে নো সুনার হ্যাড আই গান আউট, যে আমি যেতে না যেতেই, তাহলে আমি যেতে না যেতেই কী হলো, নো সুনার হ্যাড আই গান আউট দেন, এই যে দেন আছে, দেন সাবজেক্ট প্লাস V2 দেন হি কেম, সে এসেছিল, আমি যেতে না যেতেই সে এসেছিল। তো এটি ছিল আজকের আলোচনার বিষয় কমপ্লিটিং সেন্টেন্সের। এটাকে আপনি সেন্টেন্স প্লাস ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সও বলতে পারেন। তো এটাকে আপনি অবশ্যই একটু গুরুত্ব দিয়ে পড়বেন, কারণ ইংলিশ গ্রামারে মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক এটি বলতে পারেন। অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষায় এগুলো আসতে দেখা যায়। তো এর পরবর্তীতে আমরা পার্ট 2 নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।